ওই সিভিল সার্ভিসের গোড়াপত্তন নিয়ে আসতে কথা বলবো। এই জিনিসটা হচ্ছে এটা ফেসবুক গ্রুপ কালেক্ট করা এবং হচ্ছে গিয়ে রেডি করেছে মোহাম্মদ আসিফুর রহমান, বুঝছেন? আপনারা হয়তো অনেকগুলো গ্রুপে আছেন, এই গ্রুপে অনেকগুলো ভালো ভালো টপিক রেডি করা পেয়ে যাবেন, সেই জিনিসটা আজকে আমরা পড়বো। আচ্ছা, পরিচিতি। সিভিল সার্ভিস বলতে সরকার বা রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত এমন একটি পেশাদার কোন বাহিনীকে বোঝায় যা নিয়মিত সরকারি নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন এবং জনগণের সরকারি সেবা প্রদান করে। এটি মূলত রাজনীতি, নিরপেক্ষ, দক্ষ এবং সুষ্ঠু প্রশাসনের নির্মাণ হিসেবে কাজ করে আছে। তার পটভূমি কি? প্রাচীন সভ্যতায় প্রশাসনিক ব্যবস্থা প্রারম্ভ হয় মেসোপটেমিয়া, মিশর, চীন, ভারত, পারস্য সভ্যতায় শাসকের প্রশাসনিক কাজে সহায়তার জন্য একটি নির্দিষ্ট আর চীনে কি সিস্টেমেটিক সিভিল সার্ভিসের জন্মস্থান হয়, কোথায় হয়? চীনে। ইতিহাসে প্রথম সংগঠিত নিয়মতান্ত্রিক সিভিল সার্ভিসের উদ্ভব হয় চীনে হ্যান রাজবংশের সময়। আর ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম, কেজু সিস্টেম চালু করা হয়, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ করা হতো। একটি ছিল সম্পূর্ণ মেধাভিত্তিক এবং রাজতন্ত্র থেকে স্বতন্ত্র প্রশাসনের সূচনা। রোমান সাম্রাজ্য প্রশাসনিক কাঠামো। রোমান সাম্রাজ্য ছিল কিউরিয়া এবং পোটেরিয়ান পারফেক্ট, যারা প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। রোমানরা স্থায়ী চাকরিজীবী শ্রেণী তৈরি করে দীর্ঘ সময় ধরে শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পেরেছিলেন। মধ্যযুগীয় ইউরোপ। মধ্যযুগে অধিকাংশ ইউরোপীয় দেশে রাজ পরিবারের সদস্য এবং জমিদারদের দ্বারা প্রশাসন পরিচালনা করা হতো। পেশাদার প্রশাসনিক কর্মী বা সিভিল সার্ভিস প্রতিষ্ঠিত হয়নি। আচ্ছা, এবার আধুনিক সিভিল সার্ভিসের উদ্ভব কখন হয়েছে? শিল্প বিপ্লবের পর জনসংখ্যা, ব্যবসা বাণিজ্য, নাগরিক চাহিদা বাড়ায় প্রশাসনের জন্য দক্ষ প্রশাসনের প্রয়োজন দেখা যায়। এই চাহিদা পূরণের জন্য রাজনীতি, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক নিয়োগের প্রয়োজনীয়তা অনুভূত হয়। যুক্তরাজ্য আধুনিক কাঠামোর সূচনা 1854 সালে নর্থ টিবেরিয়ান রিপোর্টে আধুনিক সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করা হয়। এতে বলা হয় সিভিল সার্ভিস নিয়োগ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং স্পর্শকাতার ভিত্তিতে নয়। যুক্তরাষ্ট্রে পেন্ডেলটন অ্যাক্ট 1883 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্যাট্রোনেজ সিস্টেমের বিরুদ্ধে বিষয়ে মেরিট বেস সিভিল সার্ভিস গড়ে তোলা হয়। রাজনৈতিক প্রভাবকে প্রশাসনকে দূরে রাখার জন্য এই আইন সিভিল সার্ভিস গঠনের কিছু উদ্দেশ্য আছে, এগুলো আপনার সবাই জানেন। এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে কি মেধাভিত্তিক নিয়োগ, রাজনৈতিক নিরপেক্ষ, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং স্থায়িত্ব। তো দেখেন বিভিন্ন দেশের সিভিল সার্ভিস তিনি আপনারা পড়লেন ইম্পেরিয়াল এক্সামিনেশন সিস্টেম আছে, ঠিক আছে। যুক্তরাজ্যে দেখেন 1854 সালে ছিল নর্থ টেবারিয়ান রিপোর্টের মাধ্যমে আহ পরীক্ষা হতে, বর্তমানে হচ্ছে 1850 সালে সিভিল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্র প্যাট্রোনেজ সিস্টেম ছিল 1830 সালে অ্যান্ড্রু জ্যাকসনের আমলে। যেখানে হচ্ছে রাজনীতি আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। আর হচ্ছে প্যান্ডুলান এক হয় 1883 সালে প্যাট্রোনেজ সিস্টেমকে বাতিল করে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পদ্ধতি চালু করে। জাপানি মেনজি রেনেসাঁ 1868 সালে এই সময় জাপানের আধুনিক চিকিৎসা সৃষ্টি হয়, যা পশ্চিমা মডেলের উপর ভিত্তি করে গঠিত। সিভিল সার্ভিস ল হয় 1873 সালে। ভারতে দেখেন ইন্ডিয়ান যা আইসিএস নামের প্রতিষ্ঠিত চার্টার অ্যাক্ট 1853 সালে হয়। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি চালু করা হয় এবং সিভিল সার্ভিস অ্যাক্ট হয় 1861 সালে, যার মাধ্যমে হচ্ছে কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত হয়। নেপালে আগে রাজনীতির মাধ্যমে হচ্ছে সিভিল সার্ভিস পরিচালিত হতো। গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে 1990 সালে নেপালে সিভিল সার্ভিস কাঠামো আধুনিকরণ করা হয়। শ্রীলঙ্কায় সিলং সার্ভিস সিভিল সার্ভিস 1833 সালে সিলং সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করা হয়। সিভিল সার্ভিস কমিশন বর্তমানে এই কাজটি করে থাকে। পাকিস্তানে হচ্ছে কি পিসিএস, পাকিস্তান সিভিল সার্ভিস ভারত বিভাজনের পর পিসিএস প্রতিষ্ঠা করা হয়, যা আইসিসি কর্মকর্তা বজায় রাখে।
আইনের মাধ্যমে, সিভিল সার্ভিস অ্যাক্ট আইনের মাধ্যমে বিসিএস এর কাঠামো নির্ধারিত হয়। এক নজর সিভিল সার্ভিস এই যে যা বলেছিস তাই সেই পয়েন্ট গুলো এখানেই আছে আর কি। বিশ্বের প্রাথমিক সিভিল সার্ভিস ব্যবস্থা শুরু হয় চীনে। চীনে হচ্ছে কেজি সিস্টেমের মাধ্যমে মেধাবী সিভিল সার্ভিস চালু করা হয়, অন্য চালু করা হয়েছে। এই জিনিসগুলোই আমি আর একটু এক লাইনে নিয়ে আসছি, এগুলো একটু up করতে হয়। ঠিক আছে? এখানে কিছু জিনিস আমি আনছি, এই যে দেখেন, তখন নারী আইসিএস অফিসার ছিল আন্না জর্জ, মামলা করতে স্বাধীন ভারত সমিতি, এইভাবে হচ্ছে গিয়ে ইতিহাস চলে এসছে। তো এটা হচ্ছে এটা ভাই রেডি করা রান্না করলাম। ঠিক আছে। বাংলাদেশে প্রথম বিসিএস অনুষ্ঠিত হয় কবে? 1982 সালে। ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি একবার একটা লাইন একবার করে যাবে, বেসিকটা আমি পড়িয়েছি। ঠিক আছে, আমরা এখন সবথেকে ইম্পর্টেন্ট টপিকটা করে যাবো। তো হচ্ছে গিয়ে আমাদের আজকে সব থেকে দরকার হচ্ছে গিয়ে আন্তর্জাতিক পরিবেশ। ঠিক আছে, আমরা অল্প পড়বো এবং যতটুকু পড়বো তত বেশি লাগবে না। সুইডেনের রসায়নবিদ আর্হেনিয়াস 1896 সালে গ্রিন হাউস ইফেক্ট কথাটি ব্যবহার করেন। গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিথেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড। অ্যারোসল এবং রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস বহুল ব্যবহৃত হয়। আইপিসিসি রিপোর্ট অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 35 মিটার বাড়লে বাংলাদেশের হচ্ছে কি 11% ভূমি সমুদ্রতলে নিমজ্জিত হবে। গ্রিন হাউস নির্গমন শীর্ষ দেশ কোনটি বলেন তো? ইউএস এবং চায়না। অক্সিজেন একটি উদ্ভিদ ওজন, এর রং নীল, গন্ধ মাছের আঁশের মতো, এটি অতিবেগুনি রশ্মি শোষণ করে। ক্লোরোফ্লোরো কার্বন ওজনের স্তরকে দিন দিন ছোট করেছে। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ডাই অক্সাইড গ্যাস সময় বৃষ্টির পানির সাথে মিশে এসিডে পরিণত হয় এবং মাটিতে পড়ে যাকে আমরা এসিড বৃষ্টি বলি। 1869 সালে জার্মান জীববিজ্ঞানী এইকেলজি শব্দটি পরিবর্তন ব্যবহার করে। টেকসই উন্নয়ন ধারণাটি প্রথমে 1972 সালে স্টকহোম কনভেনশনে গৃহীত হয়। এই পদ্ধতির অর্থ হলো বর্তমান সম্পদের এমন ব্যবহার করতে হবে, এমন ব্যবহার যাতে করে ভবিষ্যতের জন্য কোনো অধিকার বিঘ্ন না করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশের বনভূমি 17%। আমার মনে হয় এখন আরো কমে গেছে। প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? মানুষ। জলবায়ু পরিবর্তন হুমকি ব্যাপকতা তুলে ধরার জন্য সমুদ্র পৃষ্ঠকে সমুদ্রের গভীরে মধ্যে বের করেছে কে? মালদ্বীপ। গ্রিন পিস নেদারল্যান্ডের আর্মস্ট্রং ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবিদ, 1971 সালে প্রতিষ্ঠিত হয়। আইপিসিসি বলছি, দেখেন আইপিসিসি এগুলো পরীক্ষা খুব আসে। আইপিসিসি হচ্ছে কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ। ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং ইউএনইপি এনভায়রনমেন্টাল প্রোগ্রামের সম্মিলিত উদ্যোগ। 1988 সালে আইপিসিসি গঠিত হয়। এটি মূলত বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী গবেষকদের একটি প্যানেল যা বৈজ্ঞানিক গবেষণা সহ সমূহ মূল্যায়ন করে। অর্থ 2007 সালে কিন্তু নোবেল পুরস্কার লাভ করে। ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয়, এই সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, 1950 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, প্রতিষ্ঠিত 1948 সালে, সদর দপ্তর প্যারিস, সুইজারল্যান্ড। দেশীয় সংস্থার মধ্যে আছে বাপা, বেলা, হচ্ছে বাংলাদেশ পরিবেশ আদালত আছে কয়টি বলেন তো? 3। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে। পরিবেশ প্রথম সংরক্ষণ আইন গৃহীত 1995 সালে। পরিবেশ বিধিমালা গৃহীত 1997 সালে। অস্ট্রেলিয়ার দাবানল এখন আর লাগে। জলবায়ু পরিবেশ বিষয়ের সম্বন্ধে আমরা লাস্টে করবো। তবে এটি কবে আয়োজন করে? ইউএনএফসিসি, এটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। গ্রেটা থানবার্গ আন্দোলন, স্কুলের আগে পরিবেশ আন্দোলনের মূল। 15 বছর বয়সের ছাত্রী গ্রেটা থানবার্গ পার্লামেন্টের সামনে পরিবেশ বিষয়ে আন্দোলন করেন। এই আন্দোলনকে
সারা বিশ্বে পালিত হবে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কনভেনশন 2019 সালে এটি হয়েছে। তো বৈশ্বিক প্যারিস জলবায়ু চুক্তি হয় হচ্ছে কি 22 এপ্রিল 2016 সালে, কার্যকর হয় 4 নভেম্বর 2016 সালে, এবং বাংলা সাথে করে 22 এপ্রিল 2016 সালে। আচ্ছা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় কে? যুক্তরাষ্ট্র, ঠিক আছে। বিশ্বে পরিবেশ খাতের দশক 2011 থেকে 2020 সাল থেকে নিরাপদ শরৎ দশক, 2016 থেকে 2025 জাতীয় সুরক্ষা উন্নয়নের দশক, 2014 থেকে 2024 ছিল সমাজের ক্ষেত্রে জ্বালানি দশক, 2010 থেকে বিষাক্ত খরা মেরুকরণের বিদ্যা বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, ঠিক আছে। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক দিকগুলো মোকাবেলা করার জন্য যে প্ল্যানটি নেওয়া নিয়ে 1 বছর গ্রহণ করে বাংলাদেশ। আর এতে অনুমোদন হয় 1 থেকে 4 সেপ্টেম্বর 2008 সালে। 8টি পরিকল্পনা আছে এবং 11টি চ্যালেঞ্জ আছে, ঠিক আছে। বদ্বীপ পরিকল্পনা 3টে অভিষ্ট লক্ষ্য রাখা হয়েছিল, যে চরম দারিদ্র্য দূরীকরণ দূরীকরণ, উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং একটি সুন্দর দেশের মর্যাদা। পরিবেশের উন্নত, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কে? কার্বন ডাই অক্সাইড। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড স্বাভাবিক পরিমাণ হচ্ছে 0.03%। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় কমপক্ষে বনভূমি থাকা দরকার 25%। ওজনের রং হচ্ছে গাঢ় নীল, ওজনের স্রোত বায়ুমণ্ডলে একটি পাতলা স্থির সূর্যের অতিবেগুনি রশ্মিকে জীবজগৎ এবং প্রাণীকে রক্ষা করে। ওজনের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ারে সিএফসি ওজনের স্তরকে ছিদ্র সৃষ্টি করে। ওজোন স্তর রক্ষার জন্য গৃহীত দক্ষিণ অংশ মন্ট্রিল প্রটোকল 1987 সালে হয়। গ্রিন হাউস ইফেক্ট ফলে তাপ আটকে পড়বে, সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাবে। পরিবেশ ভারসাম্য রক্ষায় জাতিসংঘ কর্তৃক গৃহীত নতুন উন্নয়ন পরিকল্পনা অংশ এসডিজি। এসডিজি হলো বৈশ্বিক গোল। কানকুন সম্মেলন হয়, গ্রিন ক্লাইমেট কনফারেন্স হয় 17 সালে। জলবায়ু আইনটি প্রথম হয় হচ্ছে কানাডায়। কার্বন এবং গ্রিন হাউস নির্গমনে বিশ্ব স্বীকৃতি কিন্তু চীন। মাথা পিছু গ্রিন হাউস নির্গমনে বিশ্ব স্বীকৃতি কুয়েত। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট সবচেয়ে দায়ী দেশটি চীন। বিশ্বের মোট আয়তনের বনভূমি 31% কার্বন নির্গমন করে ভারত, তৃতীয় প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন করে বাংলাদেশ 2010 সালে। কার্বন মুক্ত প্রথম দেশ হিসেবে কারণ পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বনাঞ্চল আমাজন। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সুনামি হয় হতে ভারত মহাসাগরে 2004 সালের 4 ডিসেম্বর। পরিবেশ বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী দেশ হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র। 45% কার্বন নিঃসরণ করে। সুনামি হচ্ছে জাপানি ভাষার শব্দ। 2011 সালে সুনামিতে জাপানের ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। নাম হচ্ছে ফুকুশিমা 1। প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড। দ্বিতীয়ত অস্ট্রেলিয়া। বৈশ্বিক উষ্ণতার প্রতিবাদ জানিয়ে হিমালয় চূড়ায় মন্ত্রিসভা করেন হচ্ছে নেপাল। আর ভারত সরকার করেন হচ্ছে গিয়ে মালদ্বীপ 2009 সালে। দেশের 25% বনভূমি আছে মাত্র 7টি জেলায়, একটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম। দেশে বিভাগ রয়েছে, বিভাগ হিসাবে হচ্ছে বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে, আর জেলা হিসাবে হচ্ছে বাগেরহাট। বনভূমির পরিমাণ 17.10%, সক্রিয় হিসাবে পাওয়ার মতো 10%, ঠিক আছে। বর্তমানে রাষ্ট্রীয় বনভূমি নেই 21 জেলায়। এমডিজি 6 নম্বর লক্ষ্যমাত্রায় নিরাপদ পানির কথা বলা হয়েছে। এমডিজি 7 নম্বর লক্ষ্যমাত্রা একটু উন্নয়নের কথা বলা হয়েছে। এমডিজির এগুলো আসলে এমডিজি হবে না, এটা এসডিজি হবে। 13 নম্বর লক্ষ্যমাত্রা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়েছে। পৃথিবীর বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা 1.77 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কার্বন নির্গমনে বিশ্বের শীর্ষ দেশ কাতার। কাতারের কোনো বনভূমি নেই। বিশ্বের সর্বাধিক বনাঞ্চল রাশিয়ার। পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগা বনভূমি সাইবেরিয়া, রাশিয়া। বিশ্বের জলপতি বনভূমির পরিমাণ হচ্ছে 0.64 হেক্টর। বিশ্ব জলবায়ু সূচক জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে থাকা দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান 9ম। সবচেয়ে বেশি জলবায়ু দেশের তালিকায় হচ্ছে কুয়েত। সূচক আছে, ঠিক আছে। এগুলো এখনো বেশি লাগবে, ঠিক আছে। এই জিনিসটা লাগবে, ঠিক আছে। কোন দিবস এবং কত তারিখ, তারিখটা খুব ইম্পর্টেন্ট। 3 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 21শে মার্চ বন দিবস। 22 পানি দিবস। 23 আবহাওয়া, আমি বন পানি আবহাওয়া মনে রাখতাম 21, 22, 23, ঠিক আছে। 22শে এপ্রিল এটা পরীক্ষায় আসবে বিশ্ব ধরিত্রী দিবস। 22শে মে, হ্যাঁ 22শে মে আন্তর্জাতিক অবক্ষয় দিবস। 5 জন বিশ্ব পরিবেশ দিবস। 8 জন বিশ্ব সমুদ্র দিবস। 17 জন বিশ্ব মরুকরণ দিবস। 19 বিশ্ব বাঘ দিবস। 16 সেপ্টেম্বর ওজোন স্তর সংরক্ষণ দিবস। 7 সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ পর্যটন দিবস। আর 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস এবং 4 অক্টোবর আন্তর্জাতিক উষ্ণ দিবস।
যে সদর দপ্তর দিয়েছে এগুলো লাগবে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও 1969 সালে লন্ডনের সদর দপ্তর। ইউএনএফসিসি যেটা বলেছি, ইউনাইটেড ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, স্বাক্ষর হয় 1992 সালে, কার্যকর করা হয় 1994 সালে বন, জার্মানিতে অবস্থিত। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন 1925 সালে প্রতিষ্ঠা হয় মাদ্রিদ, স্পেনে হতে সদর দপ্তর। গ্রিন পিস 1971 সালে হয় আমস্টারডাম, নেদারল্যান্ড। ডাব্লিউডাব্লিউএফ, ঠিক আছে, এটা সবাই আপনারা বেশি মনে করে ভুল করেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 1961 সালে গ্ল্যান্ড সুইজারল্যান্ডে হয়। ওয়ার্ল্ড এড 1981 সালে হয় ব্রিটেনে। ওয়ার্ল্ড ওয়াচ 1974 সালে হয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে। পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক কনভেনশন আছে, সেই কনভেনশন গুলো স্বাক্ষরের সময় এবং কার্যকরী টাইম কিন্তু আলাদাভাবে জানতে হবে, ঠিক আছে। এর মধ্যেও এটা হচ্ছে আন্তর্জাতিক বৃক্ষরক্ষা কনভেনশন, রোম ইতালিতে হয় 1951 সালে, কার্যকরী সময় হচ্ছে 1952 সালে। তেল দ্বারা সমুদ্র দূষণ রোধ কনভেনশন লন্ডনে হয়, যুক্তরাষ্ট্র 1954 সালে এবং কার্যকরী সালে। মহীশূর কনভেনশন হয় জেনেভা, সুইজারল্যান্ডে 1998 সালে, স্বাক্ষরের সময় 1960 সালে হচ্ছে গিয়ে কি কার্যকরী সময়। বায়ুমণ্ডল, মহাকাশ এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশন, এটা খুবই ইম্পর্টেন্ট, মস্কো রাশিয়াতে হয় 1960 সালে। মহাকাশ অনুসন্ধান এবং গবেষণা কনভেনশন লন্ডন, যুক্তরাজ্য 1960 সালে। জলবায়ুর উপর আন্তর্জাতিক কনভেনশন রামসার সম্মেলন নামে এটা বলা হয়। রামসার এটা হচ্ছে ইরানে অবস্থিত, 1971 সালে। জাহাজ থেকে দূষণ রোধ কনভেনশন হচ্ছে লন্ডন, যুক্তরাষ্ট্র 1971 সালে হয়। 1976 সালে হচ্ছে কার্যকর হয়। রেজিস্টার অফ ভিয়েনা কনভেনশন ভিয়েনাতে 1985 সালে ইতালিতে হয়ে কার্যকর হয়। বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণ বিষয়ে কনভেনশন হয় রাসেল সম্মেলনে, সুইজারল্যান্ড 1999 সালে স্বাক্ষর হয়, 1992 সালে কার্যকর হয়। মরুময়দের নিরাময় আন্তর্জাতিক কনভেনশন হয় প্যারিস কাউন্সিল 1994। পরিবেশ সংরক্ষণে জাতিসংঘের যে সম্মেলন আছে সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। সম্মেলনের নাম, সময় এবং স্থান, ঠিক আছে। জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন হয় স্টকহোম, সুইজারল্যান্ডে 1972 সালে। আন্তর্জাতিক সমুদ্র আইনের উপর জাতিসংঘের সম্মেলন সুইজারল্যান্ড 1982 সালে হয়। জলবায়ু পরিবর্তনের উপর জাতিসংঘ ফ্রেমওয়ার্ক নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র 1992 সালে হয়। রিও বৈশ্বিক চুক্তি ও রিও সম্মেলন হয় রিও ডি জেনেভা, 1992 সালে। ভৌত সম্মেলন বা রিও 5 হয় নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র 90 সালে, 5 বছর। 1992 সালে কার্যকর হয় 97। রিও 10 হয় জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা 2002 সালে। রিও 20 হয় রিও ডি জেনেভা, ব্রাজিল 2012 সালে। পরিবেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রটোকল, এগুলো পরীক্ষায় অনেক আসে, একটু এটা প্রটোকল আস্তে আস্তে পরীক্ষা একদম শেষ। এটি ভূমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়া মণ্ডলের পরিবর্তন ঘটছে প্রটোকল ইউএনএফসিসির আওতায় আছে। এটি জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়, এটি স্বাক্ষরিত হয় 1997 সালে, কার্যকর করা হয় 2005 সালে। এই প্রটোকল বাস্তবায়ন করতে বেশি অনুমোদন ছিল। যুক্তরাষ্ট্র 2001 সালে কিয়োটো প্রটোকল নিয়ে প্রত্যাহার করে নেয়, বাংলাদেশ 2001 সালে কিয়োটো প্রটোকল অনুমোদন করে। 2012 সালে কিয়োটো প্রটোকলের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার পরে তা 2020 সালে পর্যন্ত বৃদ্ধি পায়। দোহায় আবাসনের আওতায় কিয়োটো প্রটোকলের মেয়াদ আরো বৃদ্ধি করা। মন্ট্রিল প্রটোকল, বায়ুমণ্ডল স্তর রক্ষা বিষয়ক প্রটোকল, এটি 1887 সালে, 1970 সালে এবং কার্যকর হয় 1989 সালে। এটি এই পর্যন্ত এই প্রটোকল 5 বার স্বীকৃত হয়, বাংলাদেশ অনুমোদন করে, ঠিক আছে। পাটাগোনা প্রকৃতি জৈব নিরাপত্তা বিশ্ব জাতিসংঘ প্রটোকল 2000 সালে গৃহীত, 2000 স্বাক্ষর হয়। কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস কমিটি কপ প্রথম হয় হচ্ছে বার্লিন, জার্মানি, ঠিক আছে। আমরা 29 থেকে পড়বো, প্যারিস চুক্তি আমরা পড়ে ফেলেছি। আমাদের সরকারি কিছু গৃহীত পদক্ষেপ বাংলাদেশ এগুলি করা, ঠিক আছে, এটা আমরা বাংলাদেশ বিষয়ে করবো। কপ যেটা না করলে না, সেটা চলে আসে। কপ 29, 11 থেকে 22 নভেম্বর 2024 সম্মেলন স্থান হচ্ছে বাকু, আজারবাইজান। কপ 20 সভাপতি করেন আজারবাইজানের পরিবেশ বিষয়ক এক মন্ত্রীর নাম কি? মুক্তার বাবায়েভ। অংশগ্রহণ করে দেশের 200টি স্লোগান ছিল ইনসলিডারিটি ফ্রম দ্য গ্রিন। কপ আমরা জানি কনফারেন্স অফ পার্টিস ইউএনএফসিসি। কপ 29 এর আলোচ্য বিষয় দেখেন, তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সীমাবদ্ধ রাখা, ক্ষুদ্র দ্বীপ মানে এসআইডিএস এবং এলডিসির জন্য ঝুঁকিপূর্ণ সম্পত্তিতে সহায়তা করা, ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন অ্যাক্ট গঠন করা, ঠিক আছে, যাতে 1 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া যেত। আজারবাইজানের প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন নতুন নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন। সংঘাতপীড়িত গ্রুপ অফ 7 এর দেশ গঠিত হয়, বুরুন্ডি,
7 সিয়েরা লিওন, সোমালিয়া, ইরাক, ইয়েমেন, পূর্ব তিমুর। ঠিক আছে, তাহলে কপ 1 হচ্ছে বার্লিন জার্মানি, কপ 2 হচ্ছে বাক্কা আজারবাইজান, কপ 30 কোথায় হবে? বেলেম ব্রাজিল। আর কপ 31 হবে কোথায়? অস্ট্রেলিয়া। ঠিক আছে, 2024 এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, কার্বন নির্গমনের শীর্ষ দেশ কোনটি? চীন। গ্রিন হাউস নির্গমনের তিন দ্বিতীয় কি ইউএসএ। কিন্তু মাথা পিছু কার্বন নির্গমনের মাথা পিছু গ্রিন হাউস নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে কি? কাতার। এটা মাথায় রাখতে হবে। কার্বন কোড চালু করে কোন দেশ? গ্রিনল্যান্ড। দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া 2012 সালে। কার্বন চুক্তি চালু করে প্রথম দেশ ভারত। আর কার্বন মুক্ত প্রথম দেশ ভুটান। জিরো। এটা করে আমরা আজকে শেষ করব। বিশ্বের 4টি ছোট কার্বন নেতিবাচক দেশ একই HG0 ফোরাম গঠন করে। দেশগুলো জলবায়ু সুরক্ষা যুদ্ধকে এগিয়ে নিতে নিয়ম সম্মিলিতভাবে কাজ করতে যৌথ ঘোষণা করে। এই 4টি দেশ যতটুকু কার্বন নিঃসরণ করা হয় তা হয় দূষণ মাত্রার চেয়ে কম, নতুন সেই দূষণ শুষে নেওয়ার মতো পরিবেশ তৈরি করেছে। এই 4টি দেশের নাম হচ্ছে গিয়ে ভুটান, সুরিনাম, পানামা এবং মাদাগাস্কার, এবং এদের নেতৃত্ব দেয় হচ্ছে ভুটান। এটি গঠিত হয় কপ 29 সম্মেলনে 13 নভেম্বর 2024। আর চিজিরো তত্ত্ব, এটা তো লাগবে আপনাদের। আমাদের দেশের দেশের ইকোনমিক্স দিয়েছে। ঠিক আছে, তাই কি করলো? 3-0, ওয়ার্ল্ড অফ 3 জিরো। ঠিক আছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তত্ত্ব প্রদান করে। 3-0 জিরো পভার্টি, জিরো বেকারত্ব, জিরো কার্বন নির্গমন। ঠিক আছে, এই জন্য 4টি জিনিসের প্রয়োজন: তরুণদের শক্তি এবং সৃজনশীলতা কাজে লাগানো, প্রযুক্তি শক্তি ব্যবহার, ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর, নিশ্চিত করা। এবং এই বক্তব্যটি দেওয়া হয় 7 সেপ্টেম্বর 2024 সালে COP29-এ। তুলে দেওয়া হয় 13 নভেম্বর 2024 সালে প্যারিস। 2015 ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস। আফ্রো ফ্রান্সিস এবং ডক্টর ইউনূস যৌথভাবে ইতালিতে চালু করে ফিজিওলজি। আজকে পড়াগুলো ঠিক একটু খুব বেশি পড়বো না, কিন্তু খুবই দরকারি পড়া ছিল। ঠিক আছে, যা পড়িয়েছি তাই একটু রিভাইজ করতে হবে আপনাদের। ঠিক আছে, এই প্রোটোকল গুলো দিতে হবে, ফর্মুলা গুলো দিতে হবে, একদম খুবই স্পেসিফিক। ঘুরে ফিরে এর থেকে প্রশ্ন আসবে, তুমি খুব আফসোস লাগবে যদি না করে যাও। ঠিক আছে, পড়া খুব কমন, মানে আমরা আসলে অনেক বেশি করি, এত পড়ার আসলে প্রয়োজন নেই। ঠিক আছে, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। স্যার শেষ করে দিব? হ্যাঁ, শেষ। স্যার শেষ করে দিলাম। হ্যাঁ, শেষ।